আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ জানানো হয়নি। উত্তরাখণ্ডে উত্তরকাশীর ক্ষতিগ্রস্ত ধারালি জেলায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলেছে। প্রধানমন্ত্রী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলেছেন। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রামে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ ইস্ট বেঙ্গল নামধারী এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। 1.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার ওপর গড়ে তোলা এই দপ্তরে থাকছে 7টি তোয়ালা ও 2টি বেসমেন্ট। ওই ভবনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রক যেমন স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামোন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা দপ্তর থাকবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী ও পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে 30% বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আগামীকাল MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। কৃষি বিজ্ঞান ও খাদ্য সুরক্ষা ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্ব অধ্যাপক স্বামীনাথনের জন্মশতবার্ষিকী উপলক্ষে MS স্বামীনাথন গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারতের কৃষি গবেষণা পরিষদ ও জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় কাল থেকে শনিবার পর্যন্ত এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা 1945 সালে হিরোশিমা নাগাসাকি পরমাণু বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 1945 সালের 6 এবং 9 আগস্ট জাপানে পরমাণু বোমা বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই আহত হন। লোকসভার পক্ষ থেকে অধ্যক্ষ গণবিধ্বংসী অস্ত্রশস্ত্র মুক্ত এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করার কথাও বলেন। নিহতদের স্মরণে লোকসভায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী দলের সদস্যরা ভোটার তালিকা সংশোধন ইস্যুতে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন। হৈহট্টগোলের জেরে অধ্যক্ষ অধিবেশন প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেন। রাজ্যসভাতেও সকাল 11টায় অধিবেশন শুরুর পর প্রাক্তন সাংসদ প্রয়াত সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, সত্যপাল মালিকের মৃত্যুতে দেশ এক প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছেন। এরপর ডেপুটি চেয়ারম্যান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 35টি মুলতবি নোটিশ পেয়েছেন, কিন্তু এগুলি খারিজ করা হয়েছে। এই ঘোষণার পরই বিরোধী সাংসদরা বিভিন্ন ইস্যু উত্থাপন করে প্রতিবাদ জানাতে থাকেন। এর ফলে শূন্যকালের কাজ শুরু করা যায়নি। গণ্ডগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেলেও আজ সকাল পর্যন্ত কোনো রাজনৈতিক দল এ নিয়ে আপত্তি বা অভিযোগ জানায়নি বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছিল, কোনো রকম আপত্তি অভিযোগ থাকলে তা 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে জানানো যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এ ধরনের কোনো আপত্তি জমা পড়েনি। উল্লেখ্য, সদ্য ভোটাধিকার প্রাপ্ত 19,000 নতুন ভোটার এবছর তাদের নাম ভোটার তালিকায় তুলেছেন। প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে খসড়া তালিকায় প্রকাশ। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি জেলায় গতকালের মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF এবং জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। এই পর্যন্ত 150 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ শিবিরগুলি থেকে সরবরাহ করা হচ্ছে খাবার, জল এবং ওষুধপত্র। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা
মোকাবিলা কেন্দ্র থেকেও গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। শ্রী ধামি জানিয়েছেন, ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালাতে আইটিবিপি, কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। सेना के साथ भी हम लोग लगातार कोऑर्डिनेशन में हैं। कुछ सड़क मार्ग भी बाधित हुआ है। बड़ी चुनौती है, इस समय भी वहाँ पर बारिश हो रही है। स्वास्थ्य विभाग अपने स्तर पर डॉक्टरों की तैनाती कर रहा है, दवाइयों की वहाँ पर तत्काल व्यवस्था कर रहा है, भोजन इत्यादि की व्यवस्था हो रही है और राशन वहाँ पर पहुँचे इसके लिए जिला पूर्ति अधिकारियों की पुलिस विभाग ने लगभग 160 पुलिस के लोगों को 10 सीनियर अधिकारी और 3 एसपी रैंक के अधिकारी वहाँ नियुक्त किए हैं। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ কিভাবে চলছে সে সম্পর্কে শ্রী ধামি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কেন্দ্রের তরফে সব রকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শ্রী ধামিও প্রধানমন্ত্রীকে যাবতীয় সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ভারতে আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ কেরালার কোনো কোনো অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সহ দেশের পূর্ব পশ্চিমাঞ্চলে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি পেন্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF ও 5.25% রেখেছে। এছাড়া MSF ও ব্যাংকের সুদের হার 5.75% রাখা হবে বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্ষেত্রে 100 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 6.5% থাকবে বলে RBI অভিমত প্রকাশ করেছে। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ সত্ত্বেও এই হার ধরে রাখা সম্ভব হবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, এ সময় মুদ্রাস্ফীতির হার 3.1% ধরে রাখা সম্ভব হবে। Considering all these factors, CPI inflation for the current year 2025-26 is now projected at 3.1%. This is down from 3.7% that we had earlier projected in June, with Q2 at 2.1%, Q3 at 3.1% and Q4 at 4.4%. CPI inflation for Q1 next year 2026-27 is projected at 4.9%. 3 জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঝাড়গ্রামে বিভিন্ন কর্মসূচি রয়েছে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ সকালে তিনি ঝাড়গ্রামে পৌঁছবেন। সেখানে তাঁর একটি মিছিলে অংশ নেওয়ার কথা। আগামীকাল আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা। সুপ্রিম কোর্টের আইনজীবীর সঙ্গেও দেখা করবেন তারা। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার বিষয়ে ডিরেক্টরের সঙ্গে কথা বলবেন। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তারা দেখা করতে পারেন। এদিকে অভয়ার বাবা অভিযোগ করেছেন, নবান্ন অভিযান বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। অর্জুন দত্ত পরিচালিত কাহিনী চিত্র ডিপ ফ্রিজ এবার জাতীয় পুরস্কারের সেরা ছবির সম্মান পেয়েছে। সম্প্রতি 71তম চলচ্চিত্র জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করা হয় একটি প্রতিবেদন। বড় প্রযোজনা সংস্থার অর্থানুকূল্য না পেয়েও অব্যক্ত, গুলদস্তা, শ্রীমতী ও ডিপ ফ্রিজ পরপর 4টি ছবি নির্মাণ করেছেন তরুণ পরিচালক অর্জুন দত্ত। চতুর্থ ছবি 2023-এ ইফিতে প্রদর্শিত হবার পর জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির স্বীকৃতি পাওয়াকে পরিচালক মনে করেন এটা গোটা টিমের সম্মান। এই অ্যাওয়ার্ডটা আমার নয়, এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের। আর বাংলার থেকে এবার একটাই আমি পেয়েছি শ্রেষ্ঠ বাংলা ছবি। অন্য কোনো ক্যাটাগরিতে বাংলা ছবি পাইনি ন্যাশনালি, ওটাও আমার একটু খারাপ লাগা আছে। টালিগঞ্জে চলতে থাকা কলাকুশলী ও পরিচালকদের সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব বলে মনে করেন অর্জুন। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি। নিজেদের ঘরের মধ্যে ঝগড়া করে বাড়ির লোককে যদি না, এমনিতেই কাজ কমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে সবাই মিলে একসাথে পুরো সলিডারিটি মেনটেন করে আর কমিউনিটি ফিলিং এনে কমিউনিটি ফর্ম করে আমাদেরকে সবাইকে মিলে একসাথে ভালো কাজ করতে হবে। আর বিজনেস ওয়াইজও যাতে ভালো চলে ছবি, ওটাও আমাদের ভাবতে হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ডুরান্ড কাপ ফুটবলে ইস্ট বেঙ্গল আজ গ্রুপ এ লিগ ম্যাচে পাঞ্জাবের নান্ধারি এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। বিরোধী সাংসদদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। খবর শেষ হলে এরপরে খবর দুপুর 1:30 মিনিটে।